হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ক্লাস। আজকে এটা আমাদের থার্মোডাইনামিক্সের লাস্ট ভিডিও এবং এখানে আমি যেটা চেষ্টা করব যে যা পড়ানো হয়েছে আগে অবধি থার্মোডাইনামিক্স এন্টায়ার বইয়ে এনসিইআরটি সিলেবাসে যা আছে তার 80% প্রথম দিকের কিছু পার্ট আমি পড়াইনি অবশ্যই ভিডিওগুলোতে, কিন্তু রেস্ট 80% আমার অলমোস্ট আমি করিয়েছি। অ্যাপ্লিকেশন অনেক কম, থিওরি ডিটেলসে। তো আমার মনে হয় যে থার্মোডাইনামিক্স এরকম একটা জায়গা, সেটা বোধহয় 11-12 লেভেলেও কোনো একটা জায়গায় বিয়ন্ড টেক্সট বুক যাওয়া যেতে পারে। মানে অনেক জায়গাতেই সেটা অবশ্যই যাওয়া যেতে পারে, কিন্তু থার্মোডাইনামিক্স এরকম আমি যেগুলো যা ভিডিও করেছি তাতে আমার মনে হয় যে থার্মোডাইনামিক্স এরকম একটা জায়গা অবশ্যই সেটা মানে একটু ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে দেখা যেতে পারে। তো তার আমি অনেক কিছু রয়েছে, আমি সব কটার দিকে যাচ্ছি না, সুপার কুল ওয়াটারের প্রচুর এক্সাম্পল রয়েছে, কিন্তু আমি এই ডেল্টা দিয়ে নেগেটিভ হওয়া গিবস এনার্জি চেঞ্জটা যে নেগেটিভ, যে এই মাদার ইকুয়েশনটা, এটা দিয়ে আমরা কত বাস্তব অ্যাপ্লিকেশন করতে পারি সেটা একটা দেখে নেব। যেমন আমি হলো প্র্যাকটিক্যাল যেটা খুব ল্যাবে ইউজ হয় কমনলি অর্গ্যানিক রিয়েজেন্ট, এটা অক্সালিক অ্যাসিড, আর আরেকটা এইটা, দিস ইজ রেফার্ড অ্যাজ সাকসিনিক অ্যাসিড। তো বক্তব্য হচ্ছে যে এই মেল্টিং পয়েন্ট অক্সালিক অ্যাসিডের সেটা হায়ার হয় মেল্টিং পয়েন্ট অফ সাকসিনিক অ্যাসিড। তো এই যে ঘটনাটা, এই মেল্টিং পয়েন্টটা অক্সালিক অ্যাসিডের বেশি, সাকসিনিক অ্যাসিডের কম, এই দুটো খুব কমনলি ইউজড অর্গ্যানিক রিয়েজেন্ট, সেটা আমরা এই এক্সপ্লেশন মানে এই যে পার্টিকুলার ইকুয়েশন তার ভিত্তিতে এক্সপ্লেন করব। যখন আমি মেল্টিং পয়েন্ট ভাবছি তখন অবভিয়াসলি উই আর কনসিডারিং মেল্টিং পয়েন্ট মানে সেটা কি ফেজ ইকুইলিব্রিয়াম। যখনই ফেজ ইকুইলিব্রিয়াম, আমি আলোচনায় আগে বলেছি ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি পার্টটা 0 হয়, বলো। তাহলে অ্যাট মেল্টিং পয়েন্ট আমি কি বলতে পারি, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এটাকে যদি কি মেল্টিং এমপি লিখি, ডেল্টা জি পার্টটা 0 হলো ডেল্টা এইচ মাইনাস টি এমপি ডেল্টা এস। তাহলে টি অফ মেল্টিং পয়েন্ট কত দাঁড়াচ্ছে না ডেল্টা এইচ বাই ডেল্টা এস। এটা এই এক্সপ্রেশনটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই যে দুটো স্ট্রাকচার, এখানে আর একটা থার্মোডাইনামিক্যাল ডেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো দুটো অর্গ্যানিক কম্পাউন্ডে যদি সেম নাম্বার অফ সেম ফাংশনাল গ্রুপস থাকে, তাদের ডেল্টা এইচ ভ্যালুটা অলমোস্ট সেম হয়। যদি দুটো অর্গ্যানিক কম্পাউন্ড তাদের সেম নাম্বার অফ সেম ফাংশনাল গ্রুপস থাকে, তাহলে ডেল্টা এইচ ভ্যালুগুলো অলমোস্ট সেম হয়। অক্সালিক অ্যাসিডেও দুটো COOH আছে, সাকসিনিক অ্যাসিডেও দুটো COOH আছে, তো এদের ডেল্টা এইচ ভ্যালুটা অলমোস্ট সেম। তার মানে এই ফ্যাক্টরটা কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর নয়। এটা অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রেও যা থাকবে, প্রায় সাকসিনিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই থাকবে। ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে ডেল্টা এইচটা, অর্থাৎ চেঞ্জ ইন এনট্রপিটা। এখন দেখ, এখানে অক্সালিক অ্যাসিডে একটা সিসি বন্ড আছে, whereas সাকসিনিক অ্যাসিডে কটা রয়েছে, একটা, দুটো, তিনটে। তার মানে এখানে রয়েছে তিনখানা সিসি বন্ডস। যত বন্ড বেশি থাকবে, and সিসি বন্ডস আর অলওয়েজ ইন রোটেটিং ম্যানার, তো তত রোটেশন বেশি হবে, যত রোটেশন বেশি হবে সিস্টেমের র্যান্ডমনেস তত বাড়বে, এনট্রপি তত বাড়বে। তার মানে অফকোর্স ডেল্টা এস সাকসিনিক অ্যাসিড গ্রেটার দ্যান ডেল্টা এস অক্সালিক অ্যাসিড। তাই যদি হয়, তাহলে সাকসিনিক অ্যাসিডের ডেল্টা এস ভ্যালুটা যদি বেশি হয়, মানে টি মেল্টিং পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল্টা এস। তার মানে সাকসিনিক অ্যাসিডের যেহেতু ডেল্টা এসটা বেশি, তার মানে অবভিয়াসলি টি মেল্টিং পয়েন্ট অফ সাকসিনিক অ্যাসিড সেটা লোয়ার হবে কার থেকে,
না টি মেল্টিং পয়েন্ট অফ অক্সালিক অ্যাসিড। দেখ পুরো বিষয়টাই এর যে কার মেল্টিং পয়েন্ট বেশি বা কম সেটা পুরোটাই আমরা গিবস ফ্রি এনার্জি এই সিম্পল ইকুয়েশনটা দিয়ে এক্সপ্লেন করতে পারি। অবশ্যই এটা ক্রিস্টাল প্যাকিং দিয়ে এক্সপ্লেনেশন করা যায়, আরও অন্যান্য ফিজিবল এক্সপ্লেনেশন রয়েছে, কিন্তু আমি যেহেতু এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বললাম গিবস ফ্রি এনার্জি, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস উইচ উই ক্যান সাইট। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পলে চলে আসি, দ্যাট ইজ ভেরি 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 কমন। সেটা হচ্ছে যে ফ্রি বডি ফলিং ইন আর্থ। Free body falling, of course downwards falling in earth. ঠিক আছে, তো এইটা তোরা পড়েছিস সবাই যে একটা যখন ফ্রি বডি পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় প্রান্তে রাখছিস তখন ওপর থেকে নিচে পড়ছে, সেটা দেখেছিস পড়েছিস, তার এক্সপ্লেনেশন গ্র্যাভিটি দিয়ে এসছে, বিভিন্ন রকমভাবে দেখা আছে আগে, ওদেরও বেশ কিছু জায়গা জানা, এটা খুব কমন একটা জায়গা, কিন্তু এই দেখাটাও একটা দেখা আমার মনে হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আই থিঙ্ক দ্য ইসেন্স অফ থার্মোডাইনামিক্স লাইজ। বিষয়টা এরকম, আমি এই পয়েন্টটাকে গ্রাউন্ড লেভেল ধরছি, আমি এটা স্টার্টিং পয়েন্ট, আমি যেটা প্রমাণ করতে চাইছি যে একটা ফ্রি বডি আর্থে অলওয়েজ ওপর থেকে নিচে পড়বে, নিচ থেকে ওপরে যাবে না, সেটা ইন্টারলি অন দ্য বেসিস অফ থার্মোডাইনামিক্স। তো এইটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এখান থেকে একটা বডি ড্রপ করা শুরু করলাম, উপরে দেখলাম যে এরকম জায়গায়, ঠিক আছে, কোনো একটা মোমেন্ট। এবার হোয়াট ইজ মাই পারপাস, আমাকে যেটা এস্টাবলিশ করতে হবে যে এখান থেকে এটা এখানে আসছে নর্মাল টেন্ডেন্সিতে, সেটা স্পন্টেনিয়াসলি হচ্ছে, কিন্তু এটা থেকে এটায় যাচ্ছে না, সেটাকে এফোর্ট দিতে হবে নন স্পন্টেনিয়াস। তো সেটা আমি কিভাবে দেখি? We will take the help of this particular equation once more. Delta G equals to delta H minus E delta S. এখন যখন একটা সাবস্ট্যান্স উপর থেকে নিচে পড়ছে, তখন যদি একটা পার্টিকুলার অবজেক্ট যদি উপর থেকে নিচে আসে, তাহলে আগেও যে অবজেক্টটা ছিল, একটা বল যদি উপর থেকে নিচে পড়ে, পরেও সেই একটাই অবজেক্ট থাকছে। তার মানে যখন আমি ওয়ান বডি সিস্টেম নিচ্ছি, তখন অবভিয়াসলি নাম্বার অফ পার্টিকেলস, আমি যদি এইভাবে দেখি, নাম্বার অফ পার্টিকেলস রিমেন্স আনঅল্টার্ড, সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে সেক্ষেত্রে যখন একটা বডি ফল করছে, তখন যেহেতু আমি নর্মাল কেসে কি জিনিসটা ব্রেক করছে সেটা তো ধরি না, নর্মাল কেসে জিনিসটা ইন্ট্যাক্ট আছে, একটা বল উপর থেকে নিচে পড়ছে, ইট ইজ রিমেনিং ইন্ট্যাক্ট, রাইট? তো তাহলে আগে একটা বল ছিল, এখন সেই একটাই বল থাকছে, তাহলে কোনো নাম্বার অফ পার্টিকেলস অ্যাজ সাচ বাড়ছে না, এন্ট্রপি চেঞ্জ কিছু হচ্ছে না। তার মানে এই টি ডেল্টা এস পার্টটা জিরো হয়ে যায় বলে টি ডেল্টা এস পার্টটা অ্যাজ আ হোল জিরো হয়ে যাবে। তাহলে ডেল্টা জি পার্টটাকে এখানে ডিটারমাইন করবে কে না, এই ডেল্টা এইচ পার্টটা। এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন ফ্রি বডি ফলিং এর ক্ষেত্রে এই চেঞ্জিং মানে এই যে এনথ্যালপিটা, এনথ্যালপির কন্ট্রিবিউশন একটা মেজর পার্ট তার পোটেনশিয়াল এনার্জির কন্ট্রিবিউশন। মানে এই যে এনথ্যালপি, কোনো একটা সাবস্ট্যান্সের এনথ্যালপি বলা হয়, তো এনথ্যালপির মধ্যে তার পোটেনশিয়াল এনার্জি, মানে সাবস্ট্যান্সের যে পোটেনশিয়াল এনার্জি, তার একটা বড় পার্ট এনথ্যালপির মধ্যে কন্ট্রিবিউশন রয়েছে। তো তার মানে যখন ফ্রি বডি ফলিং হচ্ছে, সেই অবস্থায় আমি যেটা ভাবতে পারি যে ওর মানে এক্স্যাক্ট ভ্যালু তো আমি নিতে পারবো না, আমি যেটা করব যে ওর চেঞ্জ ইন এনথ্যালপি, যেহেতু এনথ্যালপিটা মানে proportional to sort of আর কি, মানে proportional to the potential energy of the particular system, সেই জন্য এনথ্যালপির যে চেঞ্জটা, সেটাকে ফ্রি বডি ফলিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ দিয়ে সাবস্টিটিউট করে দেখানো। তাহলে ডেল্টা জি ইকুয়ালস টু, এটা আমি কি বলতে পারবো, এখানে যদি হাইটটা এটা h2 হয়,
আর এটা H1 হয়, তাহলে ডেল্টা মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনালি ও এখানে পৌঁছেছে, ইনিশিয়ালি ও এখানে ছিল, তার মানে কি হবে mg h1 মাইনাস h2, এই পার্টটাতে 0 হয়ে যাচ্ছে। এবার h1 মাইনাস h2 আমি তো এই গ্রাউন্ড লেভেল থেকে হাইটটা মেজার করছি, তাহলে অফকোর্স h1 এর ভ্যালুটা ছোট, ছবিটা দেখেই বুঝতে পারছি যে h2 এর ভ্যালুটা বড়, তার মানে h1 মাইনাস h2 টা নেগেটিভ হবে। তাহলে অ্যাজ আ হোল এখানে ডেল্টা জি টা নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই জন্য ফ্রি বডি ফলিং ইন আর্থ সারফেস সেটা থার্মোডাইনামিক্যালি স্পন্টেনিয়াস। আর যদি উল্টোটা হতো, তাহলে ওপর থেকে নিচে কেন যেতে চায় না? যদি ওপর থেকে নিচে যেত তাহলে দেখ এটা কি আসতো, h2 মাইনাস h1 হতো, মানে নিচ থেকে ওপরে, নিচ থেকে ওপরে গেলে কি হতো mg h2 মাইনাস h1, তখন ভ্যালুটা পজিটিভ হয়ে যেত, ডেল্টা জি পজিটিভ হচ্ছে প্রসেসটা, ডিউরিং প্রসেস সিস্টেমটা, তার মানে ওটা নন স্পন্টেনিয়াস হয়ে যেত। সেই জন্য ফ্রি বডি ফলিং ইন আর্থ সারফেস ইজ অলসো a spontaneous process on the basis of thermodynamics as well. Hope you have enjoyed the video. Subscribe it and share it among your friends. Thanks for watching once more.